हेलो रीता। हेलो पंकज, प्लीज हेल्प मी। আমি ব্যাকুলাইটের ক্রসিং এ আছি, প্লিজ আমায় পিক আপ করে নাও। কি হয়েছে রিতা, আমাকে বলো। রিতা, রিতা কি হয়েছে তোমার? पंकज এগুলো রিতা, তুমি যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। রিতা, কি হয়েছে মা? কিছু বল না, কিছু বলছিস না কেন রিতা? পঙ্কজ, পঙ্কজ তোমায় কিছু বলেছে? কি হয়েছে? না আন্টি, কিছু বলছেই না। আমাকে শুধু এটুকুই বললো যে ব্যাকুলাইট ক্রসিং থেকে পিক আপ করে নাও, আর আমি ওকে এখানে নিয়ে এলাম। রিতা কিছু বলো তো, বলো না কি হয়েছে, সবাই তোমায় জিজ্ঞেস করছে তো। সোনা, কি হয়েছে সোনা? মা, কিছু তো বলো, এইভাবে চুপ করে আছো কেন? প্লিজ মা, আমার খুব ভয় লাগছে। 16 ফেব্রুয়ারি 2012 কলকাতার 37 বছর বয়সী রীতা গোমস এতটাই খারাপ অবস্থায় বাড়ি ফিরল যে সে তার সঙ্গে হওয়া ঘটনা কাউকে বলতে পারছিল না। অবশেষে যখন তার মা আর তার মেয়ে দুজনে মিলে তাকে চাপ দেয়, তখন রীতা বলে ফেলে। ও বলে যে ওর সাথে কি হয়েছিল। সেই রাতে প্রায় 10:30 নাগাদ রীতা তার কয়েকজন বন্ধুর সঙ্গে একটা পাবে যায়। সিরিয়াসলি জানিস সেদিন কি হয়েছিল? আমার জন্য একটা ওয়াইন প্লিজ। One pina colada, one pint beer, chill. Ma'am, your beer, your colada. Thank you. Cheers. তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি, তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেব বাড়ি, যদি তোমার দু চোখ রাত্রির খোঁজে পৃথিবীকে দেব মুড়ে, তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেব সুদে সুদে। তুমি কে? তুমি কে? তুমি কে? Your beer. তুমি কে? স্যার আপনার হুইস্কি। থ্যাংক ইউ। কি শুনছিস? মিউজিকটা দারুণ, ফ্যান্টাস্টিক। আরে মজা তো হবে, ও কারোর ক্লাস নেবে, মজা হবে না? ওরে বাবা, 12টা বাজে, আমি যাচ্ছি। কি যাচ্ছি? না বাবা, আমিও এবার বাড়ি যাব। আমার কোটা তো কমপ্লিট হয়ে গেছে। একটা না 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 বাবা, সকালে অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ইয়ার একটা ড্রিঙ্ক। আমার কোটা কমপ্লিট। ওকে গাইস, তোমরা যাও। I have one more drink, তারপর যাব। চল, খেয়াল রাখবি নিজে। বাই। ওকে ওকে, বাই, টেক কেয়ার। বাই 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 বাই।
One beer, please. একটা হুইস্কি আমার জন্য। হাই, Hi. আমার নাম বিক্রম সাওয়ারওয়াল। আপনি কি আমার সঙ্গে জয়েন করবেন? না মানে আমার টেবিলে বসে আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতে পারি? আমি কিন্তু কামড়াবো না, সত্যি। রীতা গোমস। রীতা, তুমি কি করো? আপাতত আমি জবলেস। এক মাস আগেই জব ছেড়ে দিয়েছি। কেন? মা অসুস্থ ছিলেন, আর আমি এমন কিছু জব করতে চাই যেটা বাড়ি থেকে অপারেট করা যায়। আমার অফিসে একটা কাজের ওপেনিং আছে, তোমার জন্য একদম পারফেক্ট। রিয়েলি? রিয়েলি? গ্রেট। হাই বিক্রম। হেই এই কেমন আছিস? হাই। এই হাই ডুড। এরা আমার বন্ধু, ও হচ্ছে শাহিদ হোসেন আর এ মাজার কামরান। হাই। হেই বস না, বস বস। গাইজ, রীতা এক্ষুনি আলাপ হলো। হাই। হাই। বিক্রম, 2 বাজে, আমাকে যেতে হবে। আরে কি বলছো? আর একটু হয়ে যাক। থ্যাঙ্কস, আমি উঠছি। বাই গাইজ। টেক কেয়ার। থ্যাঙ্কস ফর দ্য ড্রিঙ্কস। সি ইউ। দাদা, ট্যাক্সি কোথায়? ম্যাডাম, রানীহাটের ট্যাক্সি এখান থেকে পাওয়া যাচ্ছে না। তো কোথায় পাবো? আপনাকে রেন্টাল ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ট্রাই করতে হবে। দূর বাবা। হাই। হাই। আমি কোথাও ড্রপ করে দেবো? নো নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ। আমি ট্যাক্সি নিয়ে নেব। আমার মনে হয় না এত রাতে তুমি কোথাও ট্যাক্সি পাবে, তোমার জন্য সেফ হবে না। তুমি আমাকে বলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলে এসো। ঠিক আছে, ওই র্যান্ডাল স্ট্রিটের ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দিও। কুল, চলে এসো। ওকে, থ্যাঙ্কস। কি হলো বিক্রম, গাড়ি কেন থামালে? 1 সেকেন্ড, ওই শাহিদ আসছে। আচ্ছা। হাই। বিক্রম, আই থিঙ্ক আমি এখানে নেমে যাই। ইটস ভেরি ক্রাউডেড নাও। রিল্যাক্স ম্যাডাম, ক্রাউড না হলে মজা কিসের? বিক্রম, বিক্রম গাড়ি থামাও। গাড়ি তো সবে স্টার্ট হয়েছে, অনেক দূর যাবে। বিক্রম গাড়ি, বিক্রম গাড়ি থামাও। বিক্রম গাড়ি থামাও। বিক্রম, দুই সন্তানের মা 37 বছর বয়সী রীতা তার মাকে বলে যে চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করা হয়। এই খবরটি পুরো পরিবারটিকে নাড়িয়ে দেয় আর রীতা খুবই ভেঙে পড়ে। কিন্তু তবুও রীতা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেনি। ও খুবই ভয় পেয়ে গিয়েছিল। ওর মানুষের ওপর থেকে, বিশেষ করে পুরুষের ওপর থেকে বিশ্বাস চলে যায়। 4 দিন ধরে রীতা নিজের বাড়ির থেকে বেরোয়নি। আতঙ্কের কারণে ও নিজেকে গুটিয়ে রেখেছিল। কাম অন নিকোল, ফাস্ট। যাচ্ছি তো। আজ কি আছে? তোমার মিল্ক ফিনিশ করেছো? হ্যাঁ। এই নাও টিফিন বক্স, শেষ করে আসবে। হ্যাঁ গ্র্যানি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা, গুড গার্ল। কি করছো মা? জব খুঁজছি সুইটার। মা, হ্যাঁ তুমি অভিনয় করছো?
নর্মাল থাকার অভিনয়। তাহলে আমি কি করব বলো? দুনিয়াকে চিৎকার করে করে বলবো যে আমার সাথে কি হয়েছে? হ্যাঁ মা, চুপ করে থাকলে এই ঘটনা তোমাকে ভূতের মতো তাড়া করবে সারা জীবন। ও একদম ঠিক বলছে রীতা, তোমার এদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সেটাই তো পারছি না গ্রানি, ভয় করে। তোমার কেন ভয় লাগছে মা? এটাই যে তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এইভাবে ভয় পেও না মা। যতক্ষণ না তুমি পুলিশকে কমপ্লেন করছো ততক্ষণ তুমি বিচার পাবে না। কিসের জাস্টিস শোনা? যা হওয়ার তো হয়ে গেছে, সেটা রিভার্স তো হবে না। কিন্তু ওদের তো শাস্তিও হতে পারে। মা, ওরা তো বেশ ঘুরে বেড়াচ্ছে আর অন্য মহিলাদের টার্গেট করছে হয়তো। সবাইকে এটা বলতে ভয় নিশ্চয়ই লাগবে, কিন্তু এটাই সঠিক পথ। স্যার, পিআই স্যার এসে গেছেন, আপনারা ভিতরে যেতে পারেন। তো আপনি বলতে চাইছেন চলন্ত গাড়িতে আপনাকে অ্যাসল্ট করা হয়েছে? হ্যাঁ স্যার। গাড়িতে আপনি ছাড়া আরো 5 জন ছিল? হ্যাঁ ঠিক। কিন্তু এটা সম্ভব হলো কি করে? মানে পেছনের সিটে আপনারা 4 জন ছিলেন, আপনার সাথে আরো 3 জন পুরুষ, আর ওরাই আপনার রেপ করেছে। হ্যাঁ স্যার। কি যেন নাম বললেন? বিক্রম সবরওয়াল, মজহর কামরান, শাহিদ হোসেন। বিক্রমের সাথে আপনার পাবে দেখা হয়, কথাবার্তা হয়, তারপর শাহিদ আর মজহরের সাথেও ইন্ট্রোডিউস হয়। হ্যাঁ, তেমন বিশেষ কিছু হয়নি, শুধু হাই হ্যালো পর্যন্ত। হাই হ্যালো দিয়ে শুরু হয় ম্যাডাম, শেষ ওখানেই হয়েছিল। শিওর? কারণ আপনি ওদের সাথে গিয়েছিলেন, লিফট নিয়েছিলেন, আর তারপর যা হয়েছে। আমি ওদের বলেছিলাম যে র্যান্ডাল স্ট্রিটের ট্যাক্সি স্ট্যান্ডে ড্রপ করে দিতে, আর হঠাৎই ওই 3টে ছেলে গাড়িতে ঢুকে এলো। খুব আশ্চর্য লাগছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং দত্ত, কি কেস আছে? স্যার, ইনি একজন ডিভোর্সি মহিলা, এনার 2 জন বাচ্চাও আছে। 4 দিন আগে ইনি র্যান্ডাল স্ট্রিটের ট্যাটু প্যাবে গেছিলেন। রাত 12টা নাগাদ ওনার 2 জন ফিমেল ফ্রেন্ড বাড়ি চলে যান, কিন্তু এই ম্যাডাম ওখানে একলাই বসেছিলেন। তারপর বিক্রম নামের কোনো এক ব্যক্তির সাথে উনি সেখানে বসে ড্রিঙ্ক করেন, এমনকি ওনার কাছে লিফটও চান। আর এখন ইনি বলছেন গাড়িতে এনার সঙ্গে রেপ হয়েছে, আর রেপ করে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। প্রথম কথা ম্যাডাম, আপনি একজন বিবাহিতা মহিলা আর 2টি বাচ্চার মা। স্যার, আমার মেয়ে একজন সিঙ্গল মাদার, 7 বছর আগেও নিজের স্বামীর থেকে আলাদা হয়েছে। সিঙ্গল মাদার? তা হ্যাঁ ম্যাডাম, আপনি এত রাতে পাবে গিয়ে কি করছিলেন? আই মিন, কি ধরনের এক্সাম্পল আপনি সেট করতে চাইছেন আপনার মেয়েদের সামনে? এই কথার আমার কেসের সঙ্গে কি কানেকশন? আছে ম্যাডাম, আছে বই কি। আপনার এত রাতে পাবে যাওয়া, সেখানে মদ খাওয়া, অপরিচিত পুরুষের সঙ্গে মেলামেশা, আর তার 4 দিন পরে এখানে এসে চেঁচামেচি করা যে আপনার রেপ হয়েছে। কেন আপনি কি গত 4 দিনেও বুঝতে পারেননি যে আপনাকে রেপ করা হয়েছে? আপনি এটা ভেবেছিলেন যে কিভাবে ওই লোকটাকে ফাঁসানো যায়। ইন্সপেক্টর, আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, ও শকড হয়েছিল, শকড। কি এমন কারণ থাকতে পারে যে আপনার মেয়েকে পাবে যেতে হয়? স্যার, আমি মাঝে মাঝেই পাবে যাই আমার বন্ধুদের সাথে আমার টেনশন আর স্ট্রেস দূর করার জন্য। ও, স্ট্রেস আর টেনশন। ম্যাডাম, তার মানে পাবে গিয়ে মদ খেলে আর অপরিচিত পুরুষের সাথে মিশলে আপনার স্ট্রেস আর টেনশন কম হয়ে যায়। গুড। আর তার মানে যে লোক আপনার স্ট্রেস আর টেনশন দূর করতে পারবে না, তার উপরে আপনি রেপের অভিযোগ করবেন? না স্যার, আমার রেপ হয়েছে আর এটা সত্যি।
আমি এখানে আসতে ভয় পাচ্ছিলাম, এটা সত্যি, আর আপনাদের সব বলতে ভয় পাচ্ছিলাম, এটাও সত্যি। কিন্তু আমরা ওকে সাহস দিয়েছি, ভরসা দিয়েছি, আর বলেছি এসে কমপ্লেন লেখাতে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে হচ্ছে রীতার ভয় পাওয়াটা ঠিকই ছিল। একটা মেয়ে যার সাথে এমন ঘটনা ঘটেছে, আর আপনারা ওর সঙ্গে এরকম ব্যবহার করছেন। প্রথমত আপনি নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারেন না, যে কারণে আপনার নাতনিদের উপরে কুপ্রভাব পড়ছে। উল্টে আপনি আমাদেরই ভিলেন বলছেন। এনাদের এফআইআর ফাইল করো। ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশনের জন্য যেদিন ডেট পাওয়া যাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। স্যার মস্তি করতেই গিয়েছিল, আর যখন দেখলো ছেলেটা পাত্তা দিচ্ছে না, তখন ভাবলো তুরুপের তাসটা, একটা রেপের চার্জ ফাইল করে দেওয়া হোক। একে ডিভোর্সি, তারপরে সিঙ্গেল মাদার, টাইম পাসই করছিল। আর তার মানে তো এই নয় যে আমরা আমাদের সময় নষ্ট করব। রীতা গোমস তার সঙ্গে হওয়া ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ করতে ইতস্তত বোধ করছিল। সেটা হয়তো এই জন্য যে রীতা এর আগে কখনো পুলিশ স্টেশনে যায়নি, আর শেষ পর্যন্ত যখন সে গেল তখন সেই অনুভূতি কোনো যন্ত্রণার চেয়ে কম ছিল না, যেন সে সেই রাতের ঘটনার সঙ্গে আবারও সম্মুখীন হচ্ছিল। পুলিশে কমপ্লেন করার পর 4 দিন কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত মেডিকেল এক্সামের জন্য কোনো ফোন আসেনি। রীতা গোমস আর তার পরিবার এই ধর্ষণ আর পুলিশ স্টেশনে হওয়া অপমানকে হয়তো ভুলেও যেত, কিন্তু ওদের একজন আত্মীয়তা হতে দেননি। উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, আর উনি রীতার সঙ্গে হওয়া অন্যায় মানতে পারছিলেন না। আসছি। আরে তুমি, এসো এসো এসো। কেমন আছো তুমি? আমি ভালো আছি মার্থা, তুমি কেমন আছো? আচ্ছা, তোমরা তো পুলিশ স্টেশনে গিয়েছিলে, কি হলো? তোমরা এফআইআর এর কপি কেন চাওনি? আমরা তো জানতামই না যে কপি চাইতে হয়। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু ওরা তো এই ব্যাপারটা জানে যে এফআইআর এর কপি দিতে হয়। ছাড়ো না আন্টি। না রীতা, লজ্জা তো ওদের পাওয়া উচিত যারা তোমার সঙ্গে অন্যায়টা করেছে। আমি র্যান্ডাল স্ট্রিট পুলিশের সাথে এক্ষুনি কথা বলছি। এসপিআই মজুমদার। নমস্কার মজুমদার বাবু, আমার নাম লিলিট সুকেরা। আমি রীতা গোমসের আন্টি। ওই 4 দিন আগে একটা কমপ্লেন লেখাতে এসেছিল। কে রীতা গোমস? কিসের কমপ্লেন? রীতাকে চলন্ত গাড়িতে রেপ করা হয়েছিল 16ই ফেব্রুয়ারি রাতে। আচ্ছা, ওই রীতা গোমস। আমাদের এফআইআর এর কপি চাই, আর আমি এটাও জানতে চাই যে রীতার মেডিকেল চেকআপ এখনো কেন হয়নি। ম্যাডাম, যখন কমপ্লেন করা হয়েছে তখন মেডিকেলও নিশ্চয়ই হবে। যদি রিপোর্টের এতই তাড়া ছিল, তাহলে রীতা গোমস অভিযোগটা 4 দিন পরে কেন করলো? যদি আজ সন্ধ্যের আগে রীতার মেডিকেল চেকআপের জন্য ডাক না আসে, তাহলে আমি হায়ার অথরিটির সাথে এই বিষয়টা টেক আপ করব। ও ম্যাডাম, পুলিশকে হুমকি দেওয়ার ভুলটা আপনি করবেন না। যখন আমি বলে দিয়েছি মেডিকেল রিপোর্টের জন্য ডাকা হবে, তখন হবে। আমরা লড়ব, ওরা আমাদের এইভাবে এড়িয়ে যেতে পারে না। ভাই দত্ত, রীতা গোমস এফআইআর এর কপি চাইছে, মেডিকেলটা করিয়ে দাও। ঠিক আছে স্যার, তাহলে আমি হসপিটাল থেকে টাইম নিয়ে নিচ্ছি। আরে আন্টি, হ্যালো আন্টি। সারা, তোমরা কেমন আছো? ভালো আছি। আমি দেখছি। হ্যালো, আমি ডিআর দত্ত বলছি, র্যান্ডাল স্ট্রিট পুলিশ স্টেশন থেকে। মায়ের ফোন পুলিশ স্টেশন থেকে। হ্যালো, রীতা বলছেন? আমি রীতা গোমসের আন্টি বলছি। রীতা গোমসকে র্যান্ডাল স্ট্রিট হেলথ সার্ভিসে যেতে হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য। অ্যাপয়েন্টমেন্ট কালকে সকাল 6টায়। থ্যাংক ইউ সো মাচ। রীতা, আমিও তোমার সঙ্গে যাব। 5:45-এ পিক আপ করব, ঠিক আছে? থ্যাংক ইউ আন্টি। থ্যাঙ্কস দেবার কোনো দরকার নেই। তোমাকে স্ট্রং হতে হবে, সাহস রাখতে হবে।
I fold my hand and softly say, thanks for giving my food for those who work that I may eat. It may bless it to I pray. Amen. মাম্মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বেবি, আমি একদম ঠিক আছি। খাবার খেয়ে নাও। মাম্মা কিছু নিশ্চয়ই হয়েছে, নিকোল আমায় কিছুই বলছে না। সারা, এইসব তোমার জানার দরকার নেই। কেন? নিকোল, সারা, কিছু তো খারাপ হয়েছে, কিন্তু এতটাও খারাপ হয়নি যে তাকে শুধরানো যাবে না। আই নো বেবি, তুমি মায়ের জন্য ভাবো, কিন্তু সব ঠিক হয়ে যাবে। খাবার খাও। তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। রীতা গোমস, আমি আসুন। একটু পা তুলুন। ধর্ষণের কেসে মেডিকেল এক্সাম চলাকালীন একজন মহিলা কনস্টেবলের থাকা অত্যাবশ্যক, কিন্তু এই কেসে তা হয়নি। মেডিকেল এক্সামিনেশন মহিলা ডাক্তারই করে থাকেন, এই কেসে সেটাও হয়নি। যদিও হাসপাতাল কর্মীরা ভালো ব্যবহারই করেছিল, কিন্তু ধর্ষণের কেসে যেসব প্রসিডিওর ফলো করা হয় সেটা হয়নি। হয়তো আইনি আধিকারিকরা আগে থেকেই এটা ঠিক করে নিয়েছিল যে এটা ধর্ষণের কেসই নয়। বাহ, তাহলে পুলিশের কাজ আপনিই আমাদের শেখাবেন। দেখুন, এখানে আপনাকে আমি শেখাতে আসিনি, আমি শুধু এফআইআর এর কপিটা চাইছি আর একটা প্রশ্ন করছি। যখন রীতা এখানে রেপের কমপ্লেন করতে এসেছিল, তখন ওকে মেডিকেল চেকআপের জন্য কেন পাঠানো হয়নি? দত্ত। হ্যাঁ স্যার। এনাদের এফআইআর এর কপিটা দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু ম্যাডাম আপনাদের একটু ওয়েট করতে হবে, ইনচার্জ কনস্টেবল এখনো আসেনি। হ্যাঁ ঠিক আছে। কমপ্লেন 5 দিন আগে করা হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ফাইলটা খোঁজা হচ্ছে। তাছাড়া মিসেস গোমস, আপনার স্বামী আপনাকে ছেড়ে দিল কেন? দেখুন, এই প্রশ্নের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? এফআইআর এর সঙ্গেই বা কি রিলেশন? যেটা খোঁজার আপনারা নাটক করছেন। নাটক আমরা নই, নাটক আপনি করছেন ম্যাডাম। দত্ত। বলুন স্যার। এই অভিযোগ থেকে তো এটাই বোঝা যায় না যে লোকে পাবে কেন যায়। মস্তির জায়গা স্যার। আচ্ছা, দামি দামি মদ, সুন্দর সুন্দর মেয়ে, মায়াবী হাতছানির মহিলা। ও, এইসব ধরনের মহিলা। তাহলে পাবে যাওয়া এই ধরনের মহিলার থেকে তো দূরে থাকাই ভালো। আসলে কি জানো, কেউ যদি রিজেক্ট করে দেয় তাহলে রেপের অভিযোগ লেগে যেতে পারে। বসো রীতা, ওকে বলতে দাও। তোমায় দুর্বল হলে চলবে না, বুঝেছ? স্যার, এই যে এফআইআর এর কপি। এরপর যখন মেডিকেল রিপোর্ট আসবে তখনই জানতে পারবো যে রেপ হয়েছিল নাকি অন্য কিছু। এই নিন। ধন্যবাদ। হ্যালো সৌমিত্র, আমি লিলিট সুকেরা বলছি।
ও মিস সুকেরা, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তোমার 2 মিনিট সময় হবে? হ্যাঁ বলুন না। সৌমিত্র, এই কেসটা আসলে আমার এক আত্মীয়ের মেয়ের। কি বলছেন? একবার দেখা করতে পারি? নিশ্চয়ই, আপনি আমার অফিসে চলে আসুন। কি হিপোক্রিসি এটা! একদিকে আমরা লিবারেল হওয়ার কথা বলি যে ডিভোর্সই জীবনের শেষ নয়, সিঙ্গেল ডিভোর্স মাদার, প্রথমে একজন মহিলা, বাইরে যান, বন্ধু বানান, জীবনটা নতুন করে বাঁচুন। কিন্তু রিয়েলিটি কি? একজন সিঙ্গেল ডিভোর্স মাদার পাবে গেলে তখনই তার ক্যারেক্টার নিয়ে একটা প্রশ্ন বা আঙুল ওঠে। আমাদের কালচারে না একটা বিশাল বড় প্রবলেম আছে। আমরা নারীকে হয় দেবীর স্থান দিই, না হলে বেশ্যার। সমস্ত নৈতিকতার দায়িত্ব একটা সাধারণ মহিলার উপর, আর পুরুষ তাদের বিহেভিয়ারে কোনো রকম বাধা নেই। সৌমিত্র, আমি রিতার জন্য সাপোর্ট চাই। আপনি চান যে রিতার এই ঘটনাটা আমি নিউজ পেপারে ছাপি? আমি চাইছি সত্যের ইনভেস্টিগেশন হোক। বুঝতে পেরেছো? মাম্মা, আজকে তুমি আমার মাথা আঁচড়ে দাও প্লিজ। কলকাতা সাধারণ মানুষের শহর। ইতিহাস সাক্ষী যে যখনই এই ধরনের কেস উঠে এসেছে, কলকাতার প্রেস আর জনতা সর্বশক্তি দিয়ে নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে, ন্যায়ের জন্য আন্দোলনে যোগ দিয়েছে। রীতা গোমস রেপ কেসেও তাই হয়। যে কেসটি কিছুদিন আগে পর্যন্ত অন্ধকারে ধামাচাপা পড়ছিল, সেই কেসটি হঠাৎই সমগ্র শহরের মুখে মুখে ঘুরছিল। অবশেষে প্রশাসনকে অ্যাকশন নিতেই হয়। অফকোর্স স্যার, ইনভেস্টিগেশন চলছে, কিন্তু স্যার প্রেস তো সবসময় বাড়িয়ে চড়িয়ে বলে। এই কেসে আদৌ কিছু আছে কি? স্যার সত্যি বলতে কি, এই রীতা গোমসকে আমার খুব চালাক মনে হয়। এই দেখুন না, একলা একলা পাবে যায়, যে কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করে, তারপর দুজনে একসাথে বসে ওখানে মদ খায়, হয়তো কোনো কাজের কথাটা তো হয়, সেরকমই কিছু একটা হয়েছে হবে। আর এখানে এসে রেপ হয়েছে বলে চেঁচাচ্ছে। এই কেসের পেপার এক্ষুনি আমার টেবিলে যাই। অফকোর্স স্যার, আইল ডু দ্যাট। হ্যালো, রে গাড়িতে মজা পাসনি না? আবার অভিযোগ করতে যাচ্ছিস? শালি, 2 পয়সার কেসটা যদি এগোয় না, তো দেখ তোর কি অবস্থা করছি আমি, বুঝলি? তুমি এত ভয় কেন পাচ্ছ? এরকম ফোন কলসে ভয় পেলে চলবে না। যাদের বলা তারা তো বলবেই, ফোনে, তোমার সামনে, তোমার পিছনে। একটা কথা মনে রেখো, যারা এসব বলবে তাদের সংখ্যা খুব কম, কিন্তু এই গোটা শহরের মানুষ তোমার সঙ্গে আছে। আচ্ছা, পাপটা কি দিদি? মদের দোকান। ওরে বাবা, একলা একটা মেয়ে এত রাতে ওখানে গিয়েছিল? শুধু তাই নয়, একসাথে বসে অনেক রাত অব্দি গল্পও করেছে। এ মা, ছি, কোনো ভালো মেয়ে এইসব জায়গায় যায় নাকি? আরে ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে কেন ছেড়েছে। এই কারণেই ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে ও কোনো ভালো মহিলা নয়, ওই রকম ধরনেরই মহিলা হবে। হ্যাঁ। হ্যালো ম্যাডাম, আমি নিউ ইন্ডিয়া পেপার থেকে বলছি। কিছু প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমরা খবর পেয়েছি যে আপনি কোনো একটা এসকর্ট সার্ভিসে আছেন, আর ওই দিন রাতে যে সেক্স হয়েছিল সেটা আপনার মর্জি মতোই হয়েছিল, আর আপনি নাকি শুধু শুধুই অ্যাডমিনিস্ট্রেশনকে বদনাম করছেন। এইসব মিথ্যে শুনেছেন আপনি? এইসব মিথ্যে। আমি কোনো এসকর্ট সার্ভিসের সঙ্গে যুক্ত নই। আমি একজন সিঙ্গল মাদার,
আমার দুটো মেয়ে আছে যাদের জন্য আমাকে দিন রাত পরিশ্রম করতে হয়, আর ওই রাতে যা হয়েছিল সেটা রেপ ছিল, সেক্স নয়। আপনি নিজেও একজন মহিলা, সেক্স আর রেপের মাঝের পার্থক্য আপনি নিশ্চয়ই জানবেন। জানা আছে কি না? কি হয়েছে রিতা? কি ছিল ওটা? আরে রিতা কি বললি? কি হয়েছে? কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? বল কি হয়েছে? কি হয়েছে বল না। রীতা গোমসের জীবন এখন একটা খোলা বইয়ের মতো। সবাই সত্যিটা জানতে চাইছিল, কিন্তু সত্যের অনুসন্ধান হচ্ছিল না। প্রশাসন এটাকে নৈতিকতা আর মরালিটির দস্তাবেজ করে তুলেছিল, আর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলা হচ্ছিল। প্রশাসনের শীর্ষ ব্যক্তি তো কোনো রকম সহানুভূতি ছাড়া একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দেন যে এই ধর্ষণের ঘটনা একটা মন গড়া গল্প, আর হয়তো এটা বিরোধীদেরই কাজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বারবার রীতা গোমসের চরিত্রের দিকে আঙুল তোলা হয়, কিন্তু প্রশাসন যত এই কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, মিডিয়া ততই এই কেসটাকে তুলে ধরে। অবশেষে মিডিয়ার জয় হয় এবং এই ধর্ষণ কেসে একটা টপ লেভেল ইনভেস্টিগেশনের আদেশ দেওয়া হয়। অনুরাধা, এই কেসটা এখন হাত থেকে বেরিয়ে গেছে, শহরে আগুন লাগতে পারে। জানি স্যার, আমি নিউজ ফলো করেছি। মিনিস্ট্রি থেকে অর্ডার আছে ডিসিপি লেভেলে এনকোয়ারি হোক। আপনি আমাকে কনসিডার করছেন স্যার? ইয়েস অনুরাধা, কিন্তু আমি শুধু জানতে চাই আসল সত্যিটা কি, সেদিন রাতে ওখানে কি হয়েছিল। হয়ে যাবে স্যার, আমি এই কেসের সত্যটাকে বের করে আনবো। ওয়েল ডান। বিক্রম সাবরওয়াল, মজর কামরান আর শাহিদ হোসেন। ম্যাম, আমি র্যান্ডাল স্ট্রিট পুলিশ স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলেছি, কোনো কাজ এগোয়নি। রীতা গোমসের মেডিকেল রিপোর্ট 25শে ফেব্রুয়ারি করা হয়েছে, ঘটনার 9 দিন বাদে। আর এফআইআরও করা হয়েছে 4 দিন বাদে। রিপোর্ট কবে আসবে? কাল দুপুরে। আমি রীতা গোমসের সাথে কথা বলবো। রীতার সাথে দেখা করতে চাই। হ্যাঁ ম্যাম, আমার ওদের সবার মুখ মনে আছে, কিন্তু কারো নাম্বার নয়। আপনি আপনার স্টেটমেন্টে বলেছিলেন যে বিক্রম আপনাকে কোনো জব অফার করেছিল। আমার অফিসে একটা কাজের ওপেনিং আছে, তোমার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ ঠিক। ফোন নম্বর এক্সচেঞ্জ হয়নি? না ম্যাম, কেননা আমি ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম যখন ওর বন্ধু মজহার আর শাহিদ ওখানে এসেছিল। ম্যাম, আমার বিক্রমের সঙ্গে খুব ক্যাজুয়াল কথা হয়েছিল, বাস একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, হাই হ্যালো, কিছু কাজকর্ম, এই আর কি, এছাড়া আর কিছু নয়। ওর সাথে রিলেশনশিপ করার আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি সত্যি বলছি। বিক্রমের সেই গাড়ি যার ভেতরে আপনিও ছিলেন, তার নাম্বারটা নিশ্চয়ই মনে আছে? না ম্যাম, আমার একটুও ডাউট হয়নি যে এমন কিছু হতে পারে। আর সব কিছু হয়ে যাওয়ার পর যখন ওরা আমাকে বাইরে ফেলে দিল, আমি এত শক ছিলাম যে নাম্বার নোট করার কথা মনেও আসেনি। আমরা পাবে জিজ্ঞাসা করে নেব। ম্যাম, যখন আমার ফ্যামিলি আমাকে প্রেশার দিল ওদের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করার জন্য, তো আমি বিক্রম সাবরওয়ালকে মাই ফ্রেন্ড বুকে খুঁজেছি।
এটাই? না ম্যাম, নাম এক, শহর এক, কিন্তু এ সেই বিক্রম নয়। কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত, এর ফ্রেন্ড লিস্টে ওই দুটো নামই আছে, মাজহার কামরান আর শাহিদ হোসেন। ওকে, আমি প্রোফাইল চেক করছি। কোনো লাভ নেই ম্যাম, এদের প্রোফাইল পিক ব্ল্যাঙ্ক আছে। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, আপনি সত্যি এই কেসটাকে সলভ করতে চান না শুধুই কন্ট্রোভার্সিসকে থামানোর জন্য? রীতা গোমস, আমার কাজ এই কেসের সত্যিটাকে খুঁজে বের করা, আর সেটা আমি করবই। লেটস গো। কিন্তু ম্যাম, রীতা গোমস বলছিলেন যে ইনি এই লোক নন যার সঙ্গে উনি পাবে দেখা করেছেন। আর এর নামও বিক্রম বলছে। আমি তো এর মধ্যে ডিপার কনস্পিরেসি দেখতে পাচ্ছি অফিসার্স। হ্যাঁ বলুন। বিক্রম সাবরওয়াল বাড়িতে আছে? বিক্রম দাদা তো বাড়িতে নেই। তাহলে আর কে আছে? আমি হলাম বিক্রমের বাবা, মুকেশ সাবরওয়াল। বলুন কি ব্যাপার? আপনার ছেলে বিক্রম সাবরওয়াল কোথায়? ও তো অস্ট্রেলিয়াতে আছে। কবে থেকে আছে অস্ট্রেলিয়াতে? এই ধরুন ফার্স্ট উইক অফ জানুয়ারি থেকে আছে। 16 ফেব্রুয়ারি রাতে বিক্রম কোথায় ছিল? ফার্স্ট উইক অফ জানুয়ারি থেকে আমার ছেলে বিক্রম অস্ট্রেলিয়াতে আছে। ন্যাচারালি 16 ফেব্রুয়ারিতে ও ওখানেই থাকবে। কিন্তু কেউ তো আমাকে বলবেন যে বিষয়টা কি। আমার বিক্রমের সব ইমিগ্রেশন পেপারস আর ডকুমেন্টস চাই শীঘ্রই। ওগুলো আমার অফিসে আছে। ওটা আমার অফিসে চাই, ক্রাইম ব্রাঞ্চ হেডকোয়ার্টার। কিন্তু আমাকে আপনারা এটা তো বলুন যে হচ্ছেটা কি। আপনারা আমার ছেলে বিক্রমকে কেন খুঁজছেন? মিস্টার সাবরওয়াল, আপনি সব পেপারস নিয়ে আমার অফিসে আসুন, আপনি সব জানতে পেরে যাবেন। ম্যাম, আমার তো মনে হচ্ছে নতুন কোনো গল্প তৈরি করছে ওরা। ম্যাম, বিক্রম যদি 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়াতে থাকে তাহলে 16 ফেব্রুয়ারি রীতা গোমসের সঙ্গে কি করে দেখা করলো? এটাও হতে পারে এই বিক্রম সেই বিক্রম নয়, বা এটাও হতে পারে রীতা গোমসের এই লোকটার সঙ্গে কোনো যোগাযোগ ছিল আর এখন তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার মনে হচ্ছে না আমাদের এরকম কোনো কনক্লুশনে পৌঁছানো উচিত যতক্ষণ না আমরা মাজহার কামরান আর শাহিদ হোসেনের আসল চেহারাটা জানতে পাচ্ছি। রীতা বলেছিল ওরা দুজন বিক্রমের বন্ধু। রাইট ম্যাম। আর ওরা দুজনও এই রেপের সাথে জড়িত। একবার দুজনের মধ্যে একজন আমাদের হাতে ধরা পড়ে যাক অফিসার্স, আই এম টেলিং ইউ, আমাদের তদন্তের একটা নতুন চ্যাপ্টার খুলবে। আমরা সত্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাব। রীতা, কোথায় যাচ্ছিস? মা, আমি একটা ইন্টারভিউর কল পেয়েছি, গিয়ে দেখি। বিক্রম সাবরওয়ালের নাম মিল ছিল কিন্তু মুখ নয়। তাহলে কি একই নামের দুজন ব্যক্তি ছিল নাকি অন্য কোনো খেলা চলছিল? আর কেই বা এই খেলোয়াড়? ক্রাইম ব্রাঞ্চ রীতা গোমস কেসের সত্যতা জানার জন্য আকাশ পাতাল এক করে দিয়েছিল, কিন্তু যেমন ভাবে অনুসন্ধানের গভীরতা বাড়ছিল সত্যের নতুন নতুন অধ্যায় খুলে যাচ্ছিল। কিছু পুলিশ আধিকারিক আর প্রশাসনের কিছু অফিসারের প্রথম থেকে রীতা গোমসের উপর সন্দেহ ছিল। বিষয়টি এখন আরো জটিল হয়ে পড়েছিল আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছিল। ক্রাইম ব্রাঞ্চের অফিসার ডিসিপি অনুরাধা সরকার এই কেসটাকে ক্লোজ করতে চাইছিলেন। তার কাছে সত্য, শুধু সত্যরই মূল্য আছে। কাল রাতে আমরা আপনাদের দেখাবো এই কেসের শেষ ভাগ।